আজকাল আবহাওয়ার মতিগতি কিশোর প্রেমের চেয়েও বেশি অনিশ্চিত। আপনি ঝলমলে রোদ থেকে ছাতা ছাড়া বাড়ি থেকে বেরোলেন, তারপর সন্ধ্যায় কাক ভেজা হয়ে বাড়ি ফিরলেন। সারাদিন গরমে কুমোটে রুমাল ভিজে উঠল, আর বিকেলে কনকনে হাওয়ার দাপট রুমাল শুদ্ধ আপনাকেই উড়িয়ে নিয়ে গেল। বসন্ত এসে গেছে বলে কারা কারা খুশিতে ডগমগ হয়েছেন জানি না, কিন্তু আমার মনে হয় প্রেম প্রেম বসন্তকালটা আপনার আমার ঠান্ডা লাগিয়ে জ্বর জ্বালা বাঁধানোর একটা প্রাকৃতিক ফাঁদ। আমাদের গল্পের হিরো আজ কোনো এক খেয়ালে ছাতা ছাড়া বেরিয়েছিল। আপাতত সে প্রবল বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে কাক ভেজা হচ্ছে। চলুন দেরি না করে তাকে একটা ভাঙা বাড়ির সন্ধান দেওয়া যায়। শুনতে থাকুন মিডনাইট হরার স্টেশনের গল্প ফাঁদ। দুহাতে বৃষ্টির চাদর সরাতে সরাতে যখন বাড়িটার সামনে এসে পৌঁছালাম, তখন আপাদমস্তক ভিজে গেছে, এমনকি পিঠের ব্যাগটা পর্যন্ত। পিছনের রাস্তাটায় এখন আর গাড়ি ঘোড়ার দেখা নেই, এমনকি রাস্তাটাই চোখে পড়ছে না ভালো করে। বেশ বিরক্ত লাগলো আমার। আশেপাশে অন্য বাড়িও আছে বটে, কিন্তু সেগুলো বেশ খানিকটা দূরে। হাতটা মুখের সামনে এনে আমি ঘড়ি দেখার চেষ্টা করলাম। না, সেটাও জলে ঢেকে গেছে। নেহাত ওয়াটারপ্রুফ বলে এখনো সেকেন্ডের কাঁটাটা ঘুরে চলেছে খচখচ করে। আমি সামনের দোতলা বাড়িটার দিকে তাকালাম। মোটামুটি পুরানোই বলা চলে। উপরের কার্নিস থেকে সরল রেখায় জল পড়ে চলেছে। সেই জলেই একতলায় চৌকাঠ ডুবে রয়েছে। ধীর পায়ে সেদিকেই এগিয়ে গেলাম। বাড়িটার পাশেই একটা লম্বা লাইট পোস্ট। তার আলোয় দরজার উপর নামটা চোখে পড়ল, মহাদেব ঘোষ। চারপাশে খুঁজেও কলিং বেল চোখে পড়ল না। অগত্যা দরজার উপর আঙুল দিয়ে টোকা দিলাম। বৃষ্টিটা এতক্ষণে আরো জোরে ঝাঁপিয়ে এসেছে, ফলে আওয়াজটা নিজের কানে পৌঁছালো না। অগত্যা হাত মুঠো করে জোরে ধাক্কা দিলাম কয়েকবার। বেশিক্ষণ এই বৃষ্টিতে ভিজলে অবধারিত নিউমোনিয়া। মিনিট তিনেক পরে সামনের কাঠের দরজাটা মৃদু শব্দ করে খুলে গেল। আমি তাকিয়ে দেখলাম মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ওপারে। তার মাথা জোড়া প্রশস্ত টাক, পরনে একটা সাদা পাজামা আর কবজি অব্দি ঢাকা ফুল শার্ট। লোকটার মুখটা বেশ সাদামাটা। ইনিই সম্ভবত মহাদেব ঘোষ। আমি মনে জোর পেলাম। মুখের সামনে থেকে হাত দিয়ে জল সরাতে সরাতে বললাম, কিছু মনে করলেন না? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় বৃষ্টি এলো। ছাতি নেই? আমার কথা শেষ হওয়ার আগেই বলে উঠলেন ভদ্রলোক। আমি থতমত খেয়ে একটু থেমে গিয়ে বললাম, আসলে আমি যখন বেরিয়েছি তখন ঝাঁঝালো রোদ ছিল, তাই আর খেয়াল ছিল না। তা বললে পরে হয়? ছাতি ছাড়া বর্ষাকালে বেরোনোটাই একটা বোকামো। কি হবে এবার? আর কিছু না বলে দাঁড়িয়ে থাকলেন ভদ্রলোক। আমার কেমন জানি অস্বস্তি লাগলো। ভদ্রলোক হলে এতক্ষণে ভিতরে আসতে বলতো। তো তিনি যখন একাই থাকেন, আমতা আমতা করে বললাম, সামনে তো কিছু চোখে পড়ছে না, বৃষ্টিটা কমা অবধি এখানে থাকবেন, তাই তো? আমি মাথা নাড়লাম। সরু জলের ধারা এখনো আমার পিঠে এসে পড়ছে। চারপাশ থেকে ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে ঢুকছে জামার ভিতর। কয়েক সেকেন্ড কি যেন ভেবে নিয়ে ভদ্রলোক বললেন, মুখ দেখে তো সন্ধ্যা গুন্ডা বলে মনে হয়। আসুন ভেতরে। মনটা খিঁচড়ে গেছিল। লোকটার ব্যবহার ভারী অদ্ভুত। তাকে ছাড়া গতিও নেই এখন। টেবিলের উপর থেকে একটা কাপড় তুলে আমার হাতে দিতে দিতে ভদ্রলোক দরজা বন্ধ করল। তারপর ঘুরে দাঁড়িয়ে বললেন, কোথায় যাবেন? লক্ষ্য করলাম লোকটার হাতে একটা টিভির রিমোট। 8 নম্বর
মুরলিপাল রোড। সে তো অনেক দূর, ততক্ষণে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। আমি মাথা মুছতে মুছতে করুণ মুখে হাসলাম। ঘরটা মাঝারি সাইজের। আগেকার দিনের বাড়িতে একতলায় একটা বড়সড় ড্রয়িং রুম থাকতো। এই ঘরটাও অনেকটা সেই রকম, তবে জিনিসপত্র তেমন কিছু নেই বললেই চলে। বুঝলাম মহাদেব ঘোষ বেশিরভাগ সময়টা দোতলাতেই কাটা। লোকজনও বিশেষ আসে না তার কাছে। দীর্ঘদিন একা থাকতে থাকতেই হয়তো লোকাচার প্রায় ভুলেই গেছেন ভদ্রলোক। আমি কাপড়টা আবার টেবিলের উপর রাখতে রাখতে বললাম, আপনাকে প্রায় জোর করেই বিপদে ফেললাম। তা একরকম ফেলেছেন বই কি। দিন তিনেক যা গরম পড়েছে, ভেবেছিলাম আজ রাতটা একটু পড়াশোনা করব, তার হবে না বোধহয়। এ বাবা, না না, আমি তো একটু পরেই চলে যাব। আর আপনি আপনার পড়াশোনা যাবেন কোথায়? হ্যাঁ, মানে কিভাবে যাবেন? সাঁতার ছাড়া তো উপায় দেখছি না। আমি আর উত্তর দিলাম না। পিঠ থেকে ব্যাগটা খুলে ভেজা কাপড়ের উপরে রেখে দিলাম। মহাদেব ঘোষ চেয়ারে বসতে বসতে বললেন, এই বিনয় জিনিসটার কোনো সাইন্টিফিক ভ্যালু নেই জানতো। এমনকি সাইকোলজিক্যালি যদি দেখেন। আমি ধীরে ধীরে উল্টো দিকের চেয়ারে এসে বসে পড়লাম। খুব কনসার্ন। বুঝলাম তিনি নিজে থেকে প্রায় কোনো ভদ্রতাই করবেন না। পকেট থেকে মোবাইলটা বের করে একবার দেখে নিলাম। 2টো মিসড কল। ফোনটা যে এখনো চলছে এই আমার সৌভাগ্য। ঘরের ভিতরে একখানা মোমবাতি জ্বলছে। চতুর্দিকটা ঢেকে আছে হলুদ আলো, অথচ দোতলা সিঁড়িতে সাদা টিউবলাইটের আলো এসে পড়ছে। অর্থাৎ লোডশেডিং হয়নি। আশ্চর্য, একতলায় কি একটা বাল্বও লাগাননি ভদ্রলোক? সামনের চেয়ারটায় বসে এখনো কি যেন বলে চলেছেন তিনি। আমি এবার তার দিকে মন দেওয়ার চেষ্টা করলাম। এই সবই হলো ইমোশন, আর ইমোশন মানেই হলো মানুষের দুর্বলতা। দেখুন, আপনাকে বৃষ্টিতে ভিজতে দেখে আমার মায়া হলো। এবার ধরুন আপনি হলেন জেল পালানো দাগি খুনে। আপনি আমার গলা কেটে খুন করে ঘরে যা আছে তাই নিয়ে চম্পট দিন। আমার একবার বলতে ইচ্ছা করলো যে আপনার ঘরে আছেটাই বা কি যে নিয়ে পালাব, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বললাম, বুঝতে পারছি আপনি বিরক্ত হচ্ছেন। আসলে আমি ভাবলাম আপনি একা থাকেন, তাই খুনটা করা সহজ হবে। এ বাবা না না। জানি জানি সব জানি। তা দাগি আসামি নও যখন, তখন তুমি কি করো? এতক্ষণে আমার ভিতরের অস্বস্তিটা একটু কমল। হেসে বললাম, এই একটু আধটু লিখি টিকি আর কি। মানে সাহিত্য? আচ্ছা 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 আচ্ছা, এর থেকে তো জেল পালানো আসামি হলে শান্তি পেতাম। আমি আবার থতমত খেয়ে বললাম, কেন বলুন তো? কেন আবার কি? এই যে এত গাদা গুচ্ছের মানুষ ইচ্ছা হলেই গল্প, কবিতা, নাটক এসব লিখে ফেলছে, কাগজপত্রে ছাপছে, আর লোকে সময় নষ্ট করে পড়ছে। তাতে কার কি লাভটা হচ্ছে বলতে পারো? আমি অবাক হয়ে বললাম, এতে লাভ লোকসানের কি আছে? নেই। একটা গোটা জাতি খালি কবিতা লিখতে লিখতে ফুঁকে গেল। জগদীশচন্দ্র, সত্যেন বোস যাদের রক্তে তার মুখে রং মেখে স্টেজে উঠে নাটক করছে। আমার বেশ মজা লাগলো। সোজা হয়ে বসে বললাম, তা আপনি এসব লেখেননি কোনোদিন? ভদ্রলোক বিমর্ষভাবে মাথা নামিয়ে বললেন, তা লিখেছি এক কাঠে। তখন আমি নেহাতি ছোট, তখনও ঠিক ভুলের জ্ঞান হয়নি। তো তারপর? মহাদেব ঘোষ আমার কথার উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু থেমে গেলেন। বাড়ির কোনো এক প্রান্ত থেকে অদ্ভুত একটা শব্দ আসছে, যেন বড় চেহারার কোনো কুকুর আর্ত স্বরে ডেকে উঠছে। আশ্চর্য, এ বাড়িতে যে কুকুর আছে সে কথা তো আগে বলেননি ভদ্রলোক। বার দুয়েক হয়ে থেমে গেল শব্দটা।
মহাদেববাবুর মুখেও ধীরে ধীরে কেমন একটা ভয়ের রেখা ফুটে উঠছে। সেদিকে তাকিয়ে আমি বললাম, আপনি কুকুর পোষেন নাকি? কই না তো, ওটাও মনে হয় পাশের বাড়ি। পাশের বাড়ি? সে তো অনেকটা দূরে। এত দূর থেকে কুকুরের ডাক এত জোরে শোনা যাচ্ছে। কি জানি, বড় চেহারার কুকুর হয়তো। আপনি আগে শোনেন? না। বেশ বুঝতে পারলাম কিছু একটা আড়াল করতে চাইছেন ভদ্রলোক। আমি আর বেশি উৎসাহ দেখালাম। কুকুরে যে আমি খুব একটা ভয় পাই তা না, কিন্তু আওয়াজ শুনে যে জাতের কুকুর মনে হলো তাতে তাকে সামনে দেখলে সেই সাহস কতক্ষণ থাকবে সন্দেহ। মহাদেব ঘোষ উঠে দাঁড়ালেন। দুপা এগিয়ে টেবিলের কাছে গিয়ে একটা জলের বোতল তুলে নিয়ে খানিকটা জল খেলেন। তারপর ঢাকনা আটকাতে আটকাতে বললেন, আপনি ডার্ক ম্যাটার সম্পর্কে কিছু জানেন? কুকুরের ব্যাপারটাই ঘুরছিল আমার মাথায়। মাথা তুলে বললাম, কিসের সম্পর্কে? ডার্ক ম্যাটার বা কৃষ্ণ বস্তু। হ্যাঁ, নামটা শুনেছি, কিন্তু ব্যাপারটা ঠিক বোঝার চেষ্টা করেননি, তাই তো? আমি উত্তর দিলাম না। ভদ্রলোক একটা একপেশে হাসি হেসে মাথা নাড়াতে নাড়াতে বললেন, তা না জানাটাই আর দোষের কি বলুন। আপনার মতো মানুষদের সে কথা না জানলেও চলবে। অথচ আমি আমার গোটা জীবনটা ওই ডার্ক ম্যাটারের পেছনে দৌড়েই কাটিয়েছি। বলেন কি, আপনি আপনি বিজ্ঞানী? তা বলতে পারো, তবে পেশাদার বিজ্ঞানী আমি নই। যখন যে ভূত মাথায় চাপে তখন সেটা নিয়ে আমি মেতে উঠি। একসময় দেদার গল্প কবিতা লিখতাম, এটা গিয়ে জ্যোতিষ চর্চার দিকে ঝুঁকলাম। যদি পড়াশোনা করতেই বুঝলাম ওসব সেফ গাঁজা খুন। তবে যে পড়াশোনা যে একেবারে বৃথা গেল তা নয়। ত্রিবিদ্যা সম্পর্কিত বেশ কিছু ম্যাগাজিন তখন প্রতি সপ্তাহে আমার বাড়িতে আসত। তাতেই একদিন ডার্ক ম্যাটার নিয়ে একটা আর্টিকেল চোখে পড়ে। ব্যাস, আমাকেও এক নতুন ভূতে পেয়ে বসল। তখন বয়স কম, পয়সা করিরও অভাব ছিল না। আমি গবেষণা শুরু করলাম। ছোটখাটো কিছু ইনস্টিটিউট থেকে ডাকও পড়ল, মোটা মাইনের চাকরি। যদিও এইসব আমায় কোনোদিনই টানেনি। নিভৃতে বছর 12 গবেষণা করার পর একটা আস্ত পেপার লিখে ফেললাম। বলেন কি? তারপর? মহাদেব ঘোষ চেয়ারের পিছন দিকে পিঠ এলিয়ে দিতে দিতে বললেন, তারপর আমি কি করতে পারি বলে তোমার মনে হয়? যদি সত্যিকারের গবেষণাপত্র হয় তবে পিয়ার রিভিউ করিয়েছেন? না, ওইটাই আমি করাইনি। আমি গবেষণা করেছিলাম নিজের কৌতূহল। লোক জানাজানি করে আমার কি লাভ? আমি অবাক হয়ে গেছিলাম। খানিক ভেবে নিয়ে বললাম, কিন্তু গবেষণা যখন করেইছেন তখন কাগজপত্র বাইরে আনতে আপনার তো ক্ষতি কিছু নেই। বিশেষ করে তাতে যদি মানুষের উপকার হয়। ডার্ক ম্যাটার কি ওষুধপত্র যে মানুষের উপকার হবে? আমি অত লোকজন পছন্দ করি না। আমি মাথা নামিয়ে নিলাম। বুঝলাম ওটার মাথায় কিছু একটা গন্ডগোল আছে, নয়তো এত কিছু নিয়ে পড়াশোনা করতে করতে একেবারেই খারাপ হয়ে গেছে মাথাটা। ভালো করে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো এখন সিলিং ফ্যানের দিকে স্থির হয়ে আছে। বাইরে থেকে ক্রমাগত বৃষ্টির আওয়াজ ভেসে আসছে। মোমের শিখাটা থেকে থেকে কেঁপে উঠছে বারবার। আচ্ছা, এই ডার্ক ম্যাটার জিনিসটা ঠিক কি বলুন তো? মহাদেব ঘোষ আমার দিকে তাকিয়ে হাসলেন, তারপর মাথা নামিয়ে বললেন, যাক, এতক্ষণে একটা দরকারি প্রশ্ন জিজ্ঞেস করেছ। কথাটা বলে উঠে পড়লেন ভদ্রলোক। মনে হলো এতদিন পর কেউ এ নিয়ে প্রশ্ন করায় বেজায় খুশি হয়েছে। হঠাৎ আমার মনে হলো আবার সেই কুকুরের ডাকটা শোনা যাচ্ছে।
এবার আগের থেকে আরো বেশি স্পষ্ট। একটা যে এবারই দোতলা থেকেই আসছে সে ব্যাপারে এখন আর সন্দেহ নেই আমার। সেটা চাপা দেওয়ার জন্যই অনেকটা জোর গলাতে বলতে লাগলেন ভদ্রলোক। 1933 সালে ফ্রিটজ টুইকি নামে এক বিজ্ঞানী কমা নক্ষত্রপুঞ্জ নিয়ে গবেষণা করছিলেন। তো বলা বাহুল্য, অতদিন আগে মহাকাশ গবেষণা মুখের কথা ছিল। ওর থেকে বড় কথা, বিশ্বজুড়ে বিজ্ঞানীরা তখন যুদ্ধাস্ত্র তৈরি নিয়ে মেতেছেন। আকাশের দিকে চোখ দেওয়ার সময় নেই কার। তো এর মাঝে এই টুইকি কমা নক্ষত্রপুঞ্জর ভর মাপতে গিয়ে একটা আজব ব্যাপার লক্ষ্য করলেন। কোন নক্ষত্রপুঞ্জে তারাগুলো একসাথে দল বেঁধে থাকে তাদের মহাকর্ষ বলের জন্য। যে নক্ষত্রপুঞ্জে যত বেশি তারা আছে তাদের একসাথে থাকার প্রবণতা তত বেশি। তো টুইকি দেখলেন কমা নক্ষত্রপুঞ্জের যা ভর তাতে তারাগুলোর কাছাকাছি থাকার কথাই না। তারাগুলোর মোট ভর যদি আরো 400 গুণ বেশি হয় তাহলেই তারা কাছাকাছি থাকতে পারে। তাহলে কি নক্ষত্রপুঞ্জের ভিতরে আরো কিছু আছে যা আমাদের দেখাশোনার বাইরে? এর উত্তর টুইকি দিতে পারেন। তবে তার গবেষণা আরো কিছু বিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করে। তারা হিসেব করে হয়ে যায়। মহাবিশ্বের যা কিছু আমরা দেখতে পাই বা বুঝতে পারি তার পরিমাণ মাত্র 5%, এবং তার 5 গুণেরও বেশি অর্থাৎ 27% হলো এই ডার্ক ম্যাটার, যা আমাদের ধরা ছোঁয়া বা বোঝার বাইরে। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। মহাদেব ঘোষ এখন টেবিলে ভর দিয়ে দাঁড়িয়ে আমার পিছনের দেওয়ালের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে মনে হলো দেওয়ালের গায়ে অদৃশ্য কিছু দেখার চেষ্টা করছে। কুকুরের ডাকটা এতক্ষণে থেমে গেছে। মিনিট কয়েক নিস্তব্ধে কেটে গেল। আমি নড়ে চড়ে বসে বললাম, তো গবেষণার কাগজপত্র তো এখনো নিশ্চয় আপনার কাছেই আছে? হ্যাঁ, ফেলে তো আর দিতে পারি না, উদাস গলায় বললেন তিনি। তারপর মন দিয়ে কি যেন ভাবতে ভাবতে বললেন, তুমি একটু বসো, আমি উপর থেকে আসছি। মহাদেব ঘোষ সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে আমি ধীরে ধীরে পকেট থেকে ফোনটা বের করলাম। এতক্ষণে মিসড কলের সংখ্যা বেড়েছে। চারপাশে একবার তাকিয়ে নিয়ে আমি রিং ব্যাক করলাম। পেলে কিছু? এখনো পাইনি, তবে আছে জানতে পেরেছি। একতলায় নেই, যেভাবেই হোক দোতলাটা দেখার চেষ্টা করো। দেখছি, তবে মনে হয় অসুবিধা হবে না। খুব সাবধান, লোকটা যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু নয়। বুঝতে পারছি। মনে হয় একটা কুকুর বসেছে। বলো কি, কাগজপত্র কাট দেওয়ার জন্য কুকুর? সিঁড়ির কাছে পায়ের আওয়াজ হতে আমি ফোনটা কেটে দিলাম। অনর্থক খানিক নাড়াচাড়া করে পকেটে ঢুকিয়ে নিলাম। মহাদেব ঘোষ আমার পিছনে এসে দাঁড়িয়েছেন এতক্ষণে। জিজ্ঞেস করলেন, আপনার সোফায় শুয়ে ঘুম হয় তো? আমি উঠে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে অমায়িক হেসে বললাম, আমার তো একতলার মেঝেতেই ঘুম হয়ে যায়। এই বৃষ্টির দিনে মেঝেতে শোয়া আর রাস্তায় শোয়া একই ব্যাপার। তাছাড়া ব্যাপারটা স্বাস্থ্যকর নয়। উপরে আসুন। আমি আর আপত্তি করলাম না। যেভাবেই হোক উপরে আমাকে যেতেই হবে। অন্তত যে ঘরে তার কাগজপত্র থাকে সেই ঘরটা কিছুক্ষণের জন্য দরকার আমার। সিঁড়িতে পা রেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি বললেন সবসময় একটা না একটা নেশা আপনার মাথায় চেপেই থাকে। তা ডার্ক ম্যাটার নিয়ে যে আপাতত গবেষণা করছেন না তা বুঝতে পেরেছি, তো এখন তাহলে কি? আমার সামনে কয়েকটা ধাপ এগিয়ে গেছিলেন মহাদেব ঘোষ। গম্ভীর গলায় উত্তর দিলেন, ট্র্যাপ, বাংলায় বললে ফাঁদ।
উপরটা নিচতলার থেকে বেশ খানিকটা আলাদা। লম্বা প্যাসেজের একদিকে লাইন দিয়ে 3টে ঘর, তার প্রথম দুটো খোলা, একেবারে শেষেরটা বন্ধ। খোলা ঘর দুটোর মধ্যে একটায় একটা সোফা রাখা আছে, আর একটা ঘর শোবা। বন্ধ ঘরটার দিকে একবার তাকিয়ে নিলাম আমি। বড়সড় একটা তালা ঝুলছে সেটার গায়ে। তো হঠাৎ ফাঁদ নিয়ে এত আগ্রহ? আগ্রহ হওয়ার মতোই জিনিস। আকালে কত বুদ্ধি খাটিয়ে কত ভাবনা চিন্তা করে যে এইসব ফাঁদ বানানো হতো তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তো আপনি দেখেছেন নাকি সেসব? কিছু দেখেছি, তবে বেশিরভাগই পড়ে জেনেছি। মানে আপনি জঙ্গলেও গেছেন? কেন, জঙ্গলে যাবো কেন? না মানে পশু জন্তু ধরার ফাঁদ তো জঙ্গলেই থাকে। মহাদেব ঘোষের মুখে কেন জানি না একটা মুচকি হাসি খেলে গেল। ঘরের দিকে এগোতে এগোতে তিনি বললেন, পশু জন্তু ধরার ফাঁদে কোনো আগ্রহ নেই আমার। আমি মানুষ ধরার ফাঁদের কথা বলেছি। মানুষ ধরার ফাঁদ? কিরকম? মহাদেব ঘোষ ঘরে ঢুকে লম্বা সোফার উপর বসতে বসতে বললেন, তা আছে নানা। তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে ফটো বম্ব ট্র্যাপ। সেটা কি জিনিস? প্রশ্নটা করেই বুঝলাম আবার একটা বড় সড়ো বক্তৃতা দিতে চলেছেন ভদ্রলোক। আমি চারপাশটা একবার ভালো করে দেখে নিলাম। ঘরে আসবাবপত্র বলতে প্রায় কিছুই নেই। যে সোফার উপর আমি বসে আছি সেটাতেই হয়তো কাটাতে হবে আজকের রাতটা। অন্তত যতক্ষণ না ভদ্রলোক ঘুমিয়ে পড়ছেন ততক্ষণ এ ঘরেই থাকতে হবে। তিনি ঘুমিয়ে পড়লে শুরু হবে আমার কাজ। মাস্টার কি আমার সাথেই আছে, ফলে তালা খোলাটা অসুবিধার কিছু হবে না। 1 ঘন্টার মধ্যে কাজ হাসিল করে আর দাঁড়াবো না এখানে। সকালে উঠে ভদ্রলোক এ ফাঁদটা তৈরি করেছিল জার্মান সেনা। মানে কিছু জার্মান সেনা তাদের বদরাগী অফিসারদের উপর বেজায় খাপ্পা ছিল। কারণে অকারণে অফিসারদের কাছে নানাভাবে লাঞ্ছিত হতো তার। এদিকে সেনাবাহিনীর কঠোর নিয়ম, ফলে করারও কিছু নেই। তো একদল সেনা মাথা খাটিয়ে এক অদ্ভুত প্ল্যান বের করল, যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। যুদ্ধ চলাকালীন কিছু বড় সড়ো বিল্ডিং সেনাবাহিনী দখল করে রাখত। সেখানে দেওয়ালের গায়ে কিছু পায়াভারী অফিসারদের ছবি টাঙানো থাকত। তো একদল বিপ্লবী সেনা রাতের অন্ধকারে সেই ছবি সরিয়ে দেওয়ালে গর্ত করে তার তলায় বোমা ফিট করে আবার ছবি দিয়ে ঢাকা দিয়ে দিত জায়গাটা। শুধু ঢাকা দেওয়ার সময় ছবিটা একটুখানি চোখে পড়ার মতো তেরচা করে লাগাতো। বোমটা এমন ভাবে ফিট করা হতো যে সেই তেরচা ছবিটা কেউ সোজা করতে গেলেই ফেটে যাবে বোমটা, যাকে বলে বুবি ট্র্যাপ। এবার মজাটা হলো, সাধারণ খাপ্পা সৈন্যরা সেনা অফিসারের বাঁকানো ছবি সোজা করতে যাবে না। সেটা করবে একমাত্র অফিসারের বাদ্য পা চাটা মোসাহেবরা বা অফিসার নিজে, আর সাথে সাথে বোমাটাও বাস্ট করবে। ঘটনাটা শুনতে শুনতে আমি হাঁ হয়ে গেছিলাম। ধীরে ধীরে বললাম, অর্থাৎ অফিসার নিজের অজান্তেই নিজের মৃত্যু ডেকে আনে? এক্স্যাক্টলি। আর সেটাই হলো ভালো হিউম্যান ট্র্যাপের বৈশিষ্ট্য। তো এরকম আরো কিছু বুদ্ধিদীপ্ত ট্র্যাপ আছে, তবে আজ আমার ঘুম পাচ্ছে। হাত দুটো দুপাশে ছড়িয়ে মহাদেব ঘোষ উঠে পড়লেন। আমি মোবাইলটা বের করে একবার সময় দেখে নিলাম। রাত প্রায় 11টার কাছাকাছি। ঘরের পাখাটা এখন বন্ধ। খোলা জানলা দিয়ে আলগা বৃষ্টির ছাট এসে ঢুকছে ঘরে। জানলার নিচটা ভিজে রয়েছে। আমি মুখ তুলে বললাম, ওইদিকের ঘরটা বন্ধ দেখলাম, খোলেন না নাকি? ওটা আমার লেখাপড়ার ঘর, দরকার না পড়লেও ঘরে যাই না।
আপনার কাগজপত্র সব ওখানে আছে নিশ্চয়? আমার গবেষণাপত্রের কথা বলছো? না না, শুধু তা কেন, সব মিলিয়েই বলছি। তবে ওটা দেখতেই বেশি ইচ্ছা করছে। একটু আগে সেই বিদঘুটে হাসিটা আবার হেসে ঘোষ বললেন, ওসব দেখে আর কি লাভ তোমার? সায়েন্সের লোক হলে তো। আমি মাথা নামিয়ে নিতে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন মহাদেব ঘোষ। যাবার আগে বলে গেলেন যে রাতে কোনো দরকার পড়লে যেন তাকে না ডাকি। একবার ঘুম ভেঙে গেলে আর নাকি ঘুম আসতে চায় না তার। আমি মাথা নেড়ে জানিয়ে দিলাম যে তেমন কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই। পাশের ঘর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ আসতে আমিও ভেজিয়ে দিলাম দরজাটা। তারপর আবার পকেট থেকে বের করলাম মোবাইল ফোনটা। নম্বরটা কল লিস্টেই ছিল। রিডায়াল করতে ওপাশ থেকে গলা শোনা গেল, কত দূরে গেলে? আশা করছি আজ রাতেই হয়ে যাবে। ঘরটা দেখেছ? না, তবে তালা খুলতে বেশি অসুবিধা হবে না মনে। সে ব্যাপারে তোমার উপর বিশ্বাস আছে। জাস্ট বি কুইক ক্যান বি কোয়াইট। আর হয়ে গেলে একটা ফোন করো। ফোনটা কেটে দিয়ে সেটা পাশে রেখে দিলাম। পায়ের কাছ থেকে ব্যাগটা টেনে নিয়ে ভিতরের জিনিসপত্রে একবার চোখ বুলিয়ে নিলাম। ছোট টর্চটা বের করে রাখলাম। অন্তত ঘন্টা খানেক কিছু করার নেই আমার। ততক্ষণ একচোট ঘুমিয়ে নিলে মন্দ হতো না, কিন্তু মাঝরাতে সে ঘুম না ভাঙলেই সমস্যা। আচ্ছা, সত্যি কি গবেষণার কাগজপত্র হাতে পেলে বিজ্ঞানের কিছু লাভ হবে? ডার্ক ম্যাটার বলে যদি কিছু থেকেও থাকে, তাহলে আমার ধারণার বাইরে সেসব। ঝড় জলের মধ্যে এতটা রিস্ক নিয়ে কাগজগুলো হাতাতে হচ্ছে খালি পয়সার লোভে। সব কাজে বিপদের আশঙ্কা কম। কথাটা ভাবতেই কুকুরের ডাকটার কথা মনে পড়ে গেল আমার। সাধারণ কোনো কুকুর হলে আমার ভয়ের তেমন কোনো কারণ নেই, কিন্তু কুকুরদের ঘুম খুব পাতলা। আমি ঘরে ঢুকলে সে যদি চেঁচামেচি শুরু করে, তাহলে আর রক্ষে থাকবে না। বেশ কিছুক্ষণ সেইভাবে শুয়ে থাকতে থাকতে তন্দ্রা এসে গেছিল। এমন সময় মোবাইলটা কেঁপে উঠতে ঘুমটা ভেঙে গেল। থতমত খেয়ে উঠে বসেই আমি ঘড়ির দিকে তাকালাম। না, বেশিক্ষণ ঘুমাইনি। রাত 1:30 বেজেছে। এতক্ষণে হয়তো ঘুমিয়ে পড়েছেন ভদ্রলোক। এখনো কাঁপছে ফোনটা। আমি সেটা কানে লাগিয়ে বিরক্ত গলায় বললাম, এতবার ফোন করলে অসুবিধা হয়? একটা জিনিস কনফার্ম করার জন্য ফোন করলাম। কি জিনিস? পুরো আদৌ কোনো কুকুর বোঝে? তাহলে ডাক শুনলাম যে। বলতে পারবো না, তো আমাদের ইনফর্মার জানাচ্ছে বাড়িতে কোনো কুকুর নেই। তাহলে কি আছে? বুঝতে পারছি না, তবে ভয় পাওয়ার মতো কিছু আছে বলে মনে হয় না। গো হেড। সোফা থেকে উঠে পড়ে ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম দরজার দিকে। পিঠে ব্যাগ নিলাম, হাতে নিলাম টর্চটা। তারপর বিড়ালের মতো দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। প্যাসেজটা আপাতত অন্ধকারে ঢেকে আছে, কোনো সাড়া শব্দ নেই। মহাদেব ঘোষের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। তার তলা দিয়ে আলো চোখে পড়ল না। ভদ্রলোক নাকি আপাতত ফাঁদ নিয়ে মেতেছে। এরকম খেপাটে লোকের মাথায় কখন যে কি খেয়াল চাপে তা আগে থেকে কেই বা জানতে পেরেছে। পকেট থেকে মাস্টার কিটা বের করে আমি ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। চাবিটা তালার ভেতরে ঢোকাতেই একটু আগের শোনা সেই কুকুরের ডাকটার কথা মনে পড়ে গেল আমার। কুকুর যদি ওখানে নাই থাকে, তাহলে আছেটা কি? দরজার উপরে একবার কান রাখলাম আমি। না, কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। মনের জোরে ভর করেই চাবিটা ঘুরিয়ে দিলাম।
হালকা খচ করে একটা শব্দ করে খুলে গেল তালাটা। আমি 2 সেকেন্ড দাঁড়িয়ে অপেক্ষা করলাম। পাশের ঘর অব্দি যাওয়ার কথা না শব্দটা, তাও সাবধানের মান নেই। ধীরে ধীরে কাঠের দরজা ঠেলে আমি ভিতরে ঢুকে এলাম। ঘরের ভিতরটা বাইরের ল্যাম্পপোস্টের আলোতে ঢেকে আছে। কুকুর বা বড় জাতের কোনো প্রাণী চোখে পড়ল না। জানলাটা খোলা। একটা কথা ভেবে কেমন যেন খটকা লাগলো আমার। ঘরের মেঝে ভিজে নেই, অর্থাৎ বৃষ্টি হওয়ার সময়ও বন্ধ ছিল জানলাটা। ঘন্টা খানেক হলো থেমেছে বৃষ্টিটা, তারপরেই কেউ এসে জানলা খুলেছে। তবে কি মহাদেব ঘোষ ঘুমাননি এখনো? দরজার দিকে আরেকবার তাকালাম আমি। আগের মতোই অন্ধকার জমাট বেঁধে আছে সেখানে। ব্যাপারটা মন থেকে সরিয়ে আমি ঘরের ভিতরটা ভালো করে খুঁজতে লাগলাম। ছোটখাটো তো একটা পড়ার টেবিল চোখে পড়ছে, তার উপরে কিছু কাগজপত্র আছে বটে, কিন্তু সেসব দরকারি কাগজ বলে মনে হলো না। জানলার ধার ঘেঁষে 2টো কাঠের আলমারি আছে, সেগুলোর দিকে এগিয়ে গেলাম আমি। যা খুঁজছি সেটা এখানে থাকার সম্ভাবনাই বেশি। আলমারির দরজা ভেজানো ছিল, সেটা টেনে খুলতেই হতাশ হলাম। কিছু পুরনো জামা কাপড় ভিড় করে রাখা আছে। 2-একটা মেয়েদের জামা কাপড়ও আছে তার পাশে। একসময় যে ভদ্রলোক সংসার করারও চেষ্টা করেছিলেন তা বোঝা যায়। আমি একটু হেসে পাশের আলমারিটার দিকে সরে এলাম। দেখে বোঝা যায় আগের থেকে এ আলমারিটা তিনি বেশি ব্যবহার করেন। হাতল ধরে টানতে সেটা খুলেও গেল। অন্ধকারের ভিতরেও অবাক হয়ে দেখলাম রাশি রাশি ফাইল সাজানো আছে তার ভিতরে। সব মিলিয়ে অন্তত 100-2-এর কম হবে না। নিচের দিকের ফাইলগুলোয় ঝুল পড়ে গেছে। তার ভিতর থেকেই একটা টেনে নিলাম। বাইরের দড়ি খুলে ভিতরে উঁকি দিয়ে আবার হতাশ হলাম। কাঁচা হাতে আঁকা কিছু পোর্ট্রেট আছে সেখানে। নিচে আঁকিয়ের নাম সই করা আছে, এম ঘোষ। এই উত্তেজনার মুহূর্তেও ভারী অবাক লাগলো আমার। এককালে সাহিত্য করেছেন, ছবি এঁকেছেন, রীতিমতো বিজ্ঞান চর্চা করেছেন, অথচ কোনো কিছু নিয়ে বেশি দিন থেমে থাকেননি। ফলে একসময় গিয়ে সব কাগজপত্রই স্থান পেয়েছে এই আলমারিতে। ছবির পাশের ফাইলগুলোতে কিছু কবিতা আর সাহিত্য চর্চার নিদর্শন। সেগুলো আবার আগের মতো রেখে দিয়ে আমি উপরের আলমারির দিকে হাত বাড়াতে যাব, এমন সময় একটা চেনা ডাক কানে আসতেই আমার বুকের রক্ত ঠান্ডা হয়ে গেল। কাঁপা কাঁপা পায়ে আমি পিছন ঘুরে দাঁড়াতেই অবাক হয়ে গেলাম। কি আশ্চর্য, সমস্ত ঘরে আমি ছাড়া অন্য কোনো প্রাণী নেই। আওয়াজটা তবে আসছে কোথা থেকে? মিনিট খানেক সেই রকম স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় দরজার দিক থেকে আর একটা গলা ভেসে এলো। তুমি যা খুঁজছো তাই ঘরে নেই। সেদিকে তাকিয়ে দেখলাম দরজার গায়ে একটা ইঞ্চি 3 পাল্লা সরে গেছে। আমার টর্চের আলোয় মহাদেব ঘোষের মুখের মাঝখানটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেটা খচ করে একটা আওয়াজ হতে বুঝলাম বাইরে থেকে ঘরের তালা বন্ধ করে দিয়েছেন তিনি। আপনি ঘুমিয়ে পড়েছিলেন? এবার চাপা হাসির শব্দ শোনা গেল। শিকারের গল্প পড়নি? এই যে গাছের নিচের টোপ দিয়ে শিকারী সারা রাত মাথায় বসে অপেক্ষা করে কখন বাঘ ফাঁদে পড়বে।
মহাদেব ঘোষের চোখ দুটো উজ্জ্বল হয়ে জ্বলছে। প্রচন্ড অস্বস্তি শুরু হয়েছে আমার। টর্চ নামিয়ে নিলাম। যাই হোক, বাঘের কথায় মনে পড়ল, বাঘের ডাক শুনেছ কখনো কাছ থেকে? কথাটা শেষ হতেই ঘরের ভিতর একটা তীব্র চিৎকার ছড়িয়ে পড়ল। আমি ভয়ে পিছিয়ে এসেছিলাম, কিন্তু এতক্ষণে শব্দের উৎসটা চিনতে পেরেছি। ঘরের ভিতরেই কোথাও লুকানো স্পিকার থেকে আসছে শব্দগুলো, কিন্তু চলো চলছেই বা। মুহূর্তে মনে পড়ে গেল রিমোট কন্ট্রোল। ঘরে ঢোকা মাত্র মহাদেব ঘোষের হাতে রিমোট কন্ট্রোল দেখেছিলাম, কিন্তু একটাও টিভি চোখে পড়েনি এখনো। আসলে একটা ভালো ফাঁদের বৈশিষ্ট্য কি জানো? শিকার নিজেই ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে এসে ধরা পড়বে, কখনো লোভে আবার কখনো মোহে। তুমি অবশ্য আমার গবেষণার টাকার জন্য চুরি করছো না নিজের নামে চালাতে চাইছো তা আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি সে জিনিস এ ঘরে নেই। আপনি মিথ্যে বলছেন। আমি মাথা নিচু করেই বললাম। আমার কথাটা হয়তো ভালো করে খেয়াল করেননি মহাদেব ঘোষ। তিনি পাল্লায় কান রেখে বললেন, কি বললে? বললাম আপনি এখন মিথ্যে বলছেন, কাগজ আপনার এই ঘরেই আছে। তাই নাকি? কি করে বুঝলে? আমার মন বলছে যে আলমারিতে আপনি পুরনো জামা কাপড় রেখেছেন তার ভিতরেই আছে কাগজগুলো। জামা কাপড়গুলো আপনার বিগত জীবনের স্মৃতি বহন করছে, কাগজগুলো তাই। সাধারণ কাগজের সাথে সেগুলো রাখবেন বলে মনে হয় না। আবার সেই চাপা হাসির শব্দটা শোনা গেল। আগেই বলেছিলাম ইমোশন জিনিসটা আখেরে মানুষকে ডোবায়। বেশ, তোমার নিজের উপর বিশ্বাস যখন, আজ রাতটাই ফাঁদে আটকা করে ঘরময় খুঁজে দেন। যদি পাও তো সেটা অবশ্য তোমার। আমি আর কিছু বললাম না। খানিকক্ষণ পরে ওপাশ থেকে আবার কথা শোনা গেল। আমি ঠিক ভোর 6:30 ঘুম থেকে উঠি। কাল সকালে উঠতে একটু দেরি হবে হয়তো। ঘুম ভাঙার পর আমি তোমার দরজা খুলে দেব। ততক্ষণ সময় আছে তোমার হাতে, খুঁজে বের করো। টর্চটা দরজার দিকে ফেলতে তাকে আর দেখতে পেলাম না। আমাকে চ্যালেঞ্জটা করেই দরজা থেকে সরে গেছেন তিনি। আমি ধীর পায়ে এগিয়ে এসে পড়ার টেবিলে বসে পড়লাম। দ্রুত কতগুলো ভাবনা আসছে মাথায়। সবার আগে এ ঘরের আলোটা জ্বালা দরকার। বেশি খোঁজাখুঁজির দরকার আছে বলে মনে হয় না। পকেট থেকে পেন বের করে টেবিলের উপর রাখলাম। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম আলমারিগুলোর দিকে। সকালে মুরগির ডাকে যখন ঘুম ভাঙলো তখন ঘরটা সূর্যের আলোয় ভরে গেছে। বলা বাহুল্য মুরগির ডাকটা আসছে লুকোনো স্পিকার থেকে। মোবাইলের ঘড়িতে দেখলাম 8টা বেজেছে। রাতে কাজকর্ম শেষ করে 5টার সময় ঘুমিয়েছি এটুকু মনে আছে। টেবিল থেকে উঠেই প্রথমে চোখ পড়ল আমার ব্যাগটার দিকে। এখনো আগের মতোই রাখা আছে সেটা, অর্থাৎ কারো হাত পড়েনি। ঘরের দরজা কিন্তু খোলা। ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। নামতেই মহাদেব ঘোষকে চোখে পড়ল। কাল রাতে আমি যে সোফাটায় বসেছিলাম সেটাতেই বসে চায়ে চুমুক দিচ্ছেন। আমাকে দেখেই তার মুখে অমায়িক একটা হাসি খেলে গেল। সকালে গেছিলাম তোমার ঘরে, ভাবলাম কাল রাতে অনেক ধকল গেছে, সকাল সকাল ডেকে লাভ। তা ধকল গেছে বটে।
শুধু শুধু কুড়োর কলের পিছনে দৌড়ালাম। আমার দিকে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে তিনি বললেন, আমি কিন্তু আগেই বলেছিলাম কিছু পাবে না, তোমার এক গুয়েমি। আমি চায়ে চুমুক দিতে দিতে ভুরু কুঁচকে বললাম, ও ঘরে যে কাগজগুলো নেই তা কাল রাতেই বুঝেছি। আচ্ছা, সত্যি করে বলুন তো কি করেছেন সেগুলো? মহাদেব ঘোষ এবার একটা করুণ হাসি এসে বললেন, এসব অনেকদিন আগেই বিদায় করে দিয়েছি। 20 বছর মহাকাশের পিছনে দৌড়াতে গিয়ে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। ভাবলাম যে কটা দিন বেঁচে আছি আর ওসব নিয়ে ভাববো না। উল্টে বাড়িতে উটকো লোক এলে তাকে থিসিসের লোভ দেখিয়ে ফাঁদে ফেলতেই আনন্দ বেশি। যেমন কাল রাতে আমাকে ফাঁদে ফেললেন। হ্যাঁ, আমি কিন্তু ফেলিনি, তুমি নিজেই গিয়ে ধরা দিয়েছো। তা ওঠে। আমি মন দিয়ে চায়ে চুমুক দিতে লাগলাম। ঘরের ভিতরটা বেশ ঠান্ডা হয়ে আছে। কাল রাতের দিকে আবার বৃষ্টি শুরু হয়েছিল। রাতে জানলা বন্ধ করেই ঘুমিয়ে পড়েছিলাম। আমি ভেবে দেখলাম তোমারও উদ্দেশ্য সাধু ছিল না, আমারও নয়। সদবোধ হয়ে গেল, কি বলো? আমি চাটা শেষ করে মুখ তুলে বললাম, আচ্ছা মহাদেববাবু, আপনার মধ্যে একটা ভালো ফাঁদের বৈশিষ্ট্য কি? ওই যে কাল রাতে বললাম, শিকার নিজের ইচ্ছায় এসে ধরা দেবে। আমার মনে হয় একটা ভালো ফাঁদে শিকার বুঝতেও পারবে না যে সে ফাঁদে পড়েছে। যা, তা আবার হয় না। চায়ের কাপটা রেখে আমি উঠে পড়লাম। ব্যাগটা দু কাঁধে নিতে নিতে বললাম, আচ্ছা আজ চলি তাহলে। একটা রাত কাটিয়ে ভালো লাগলো। হ্যাঁ, সেই ভালো। নিজের উপরেই বিশ্বাস হয় না, কখন আবার কি ফাঁদে ফেলে দিই। আমি একগাল হেসে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। রাস্তাটা গোড়ালি অবধি জলে ঢেকে আছে। চলতে গেলে ছপ ছপাত করে আওয়াজ হচ্ছে। পাশ দিয়ে মাঝে মাঝে একটা দুটো সাইকেল জল কাটিয়ে এগিয়ে যাচ্ছে। সেই জলের ঢেউ এসে লাগছে আমার পায়ে। সেইভাবে খানিকটা এগোতে মনে হলো মোবাইলটা কেঁপে উঠছে। সেটা কোনো মতে পকেট থেকে বের করে দেখলাম ফোন আসছে। রিসিভ করে কানে ধরলাম সেটা। হ্যাঁ বলুন। পেলে ওগুলো? আমি 4-5টা একবার দেখে নিয়ে নিচু গলায় বললাম, হ্যাঁ পেয়েছি। জানতাম তোমাকে কাজ দেওয়া মানে করেই ছাড়বে। কত পাতা? ও 100-2 হবে। কত বড় কাল ছাড়া টুকতে গিয়ে আমার হাত অবশ হয়ে আছে এখন। তা কি নিয়ে লেখা? মেনলি সামাজিক, তার মধ্যে প্রেম, চাওয়া পাওয়া, সম্পর্কের টানাটানি এইসব আছে। এটুকু বলতে পারি আপনার কাটতি কম হবে না। সে আর বলতে, মহাদেব ঘোষের উপন্যাস বলে কথা, পুজো সংখ্যাটা জমে যাবে। সে জমান, আমি আধ ঘন্টার মধ্যে যাচ্ছি, টাকাটা রেডি রাখুন। ফোনটা কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে নিলাম আমি। তারপর আবার জল কাটিয়ে হাঁটতে লাগলাম। We are all in our private traps, clamped in them, and none of us can ever get out. এই বিখ্যাত উক্তিটি করেছিলেন নরম্যান বেটস। আপনারা চাইলে তার সাথে দেখাও করে আসতে পারেন। ক্যালিফোর্নিয়া শহর থেকে একটু দূরে এক নির্জন হাইওয়ের ধারে শুধু মাকে নিয়ে সে একটা হোটেল চালায়। চাইলে কটা দিন শান্তিতে কাটিয়ে আসতে পারেন সেখানে। ও আর যাওয়ার আগে একটা কথা, আমাদের গল্প যদি ভালো, খারাপ বা উঁচা লেগে থাকে তাহলে তা আমাকে জানাতে পারেন shayok@mhstation.com বা দেবযানী@mhstation.com। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের গল্প ফাঁদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।